হ্যাঁ, কান্টের এই লেকচার সিরিজের ক্রিটিক অফ পিওর রিজনের এটা ফার্স্ট সিরিজ, যেহেতু ক্রিটিক অফ পিওর রিজন হচ্ছে, এটা এইভাবে হয়তো চলবে বলে আমি আশা করছি। কতদূর চালাতে পারবো আমি জানি না। ক্রিটিক অফ পিওর রিজনটা ফার্স্ট সিরিজ হবে, সেকেন্ড সিরিজ অন্য কিছু ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন। আমি ক্রিটিক অফ পিওর রিজন বলতে গিয়ে কান্টের আরো দুটো লেখা, আরো একটা লেখা, কিছুটা দুটো লেখা কিছু কিছু বলেছি। একটা তো পুরোই বলেছি, আরেকটা সংক্ষেপে বলেছি। একটা হচ্ছে এনলাইটেনমেন্ট নিয়ে যে কান্টের লেখা, সেটা বলেছি। আর সেকেন্ড হচ্ছে যে এনলাইটেনমেন্ট নিয়ে বলেছি, আর সেকেন্ড হচ্ছে যে ওই পারপেচুয়াল পিস, সেই লেখাটার উপর কিছুটা বলেছি। সেগুলো ছোট ছোট লেখা, ছোট ছোট মানে একটু বড় আকারে প্রবন্ধ বললে চলে। পুরো বই কেউ কেউ মনোগ্রাফের আকারে প্রকাশ করেছেন, কিন্তু ওগুলো বই এরকম নয়। তো আজকে এইটা ফার্স্ট সিরিজ চলছে এখনো। সেকেন্ড সিরিজে অন্য গ্রন্থ ধরা হবে, হয়তো ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন ধরা হবে, তোমরা সেটা জানো। তারপরে যদি আরো ক্রিটিক অফ পাওয়ার অফ জাজমেন্ট এটা যদি ধরা হয়, তাহলে আরেকটা সিরিজ হতে পারে। ক্রিটিক্যাল এটা যদি আরো চালাতে চাও তোমরা, ক্রিটিক্যাল রেখাগুলো সেগুলো নিয়েও আমরা ধরতে পারি। এখন গলার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, সেটা চলতে পারে। এটা ফার্স্ট সিরিজের 12 নম্বর লেকচার। আজকে আমরা আমরা আগের দিন ধরেছিলাম আগের দুটো লেকচার ধরে, যেটা একটা লেকচার রেকর্ডেড হয়েছিল, একটা লেকচার রিপিট ছিল। সেই লেকচারে আমরা ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিকের শুরুর অংশটা বলেছিলাম, সেখানে অনেকগুলো কনসেপ্টস বলা হচ্ছিল, সেগুলো বলেছিলাম। এখন তার থেকে আগে এগোতে হবে। তোমাদের সেইখানে কনসেপ্টস এর জায়গা নিয়ে কিছু প্রশ্ন থাকলে বলো, নাহলে আমি এগোচ্ছি। আগের দিনের লেকচারের উপর কিছু বলার থাকলে প্রশ্ন করো, নাহলে আমি এগোচ্ছি। এই জায়গাটা খুব একটা ক্রুশিয়াল, মানে ক্রিটিক্যাল জায়গা এবং ইম্পর্টেন্ট জায়গা। দেখো, এমপিরিসিস্টরা এবং ন্যাশনালিস্টরা আউটার সেন্স, ইনার সেন্স এরকম কথা বলেছেন। ইনার সেন্সের কথাটা সাধারণত ইন্ডিয়ান ফিলসফিতে বলা হয়, ওয়েস্টার্ন ফিলসফিতে বলা হয় না। আউটার সেন্সের কথাই বলেছেন। আউটার সেন্স মানে ফিজিক্যাল সেন্স, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। B39, এখানে কান্ট কয়েকটা জিনিস দেখে। কান্ট ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিকে কি করতে চাইছেন? ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিকের কান্টের মেন লক্ষ্য হচ্ছে ম্যাথমেটিক্স যে সিনথেটিক আপ্রায়োরাই সেটা প্রুভ করা। ম্যাথমেটিক্স সিনথেটিক আপ্রায়োরাই সেটা প্রুভ করতে গেলে যা যা করতে হয় সেটা তিনি করছেন। আমি তোমাদের যেন একটু গল্পটাকে জোলো করে দিচ্ছি, সেই জন্য গল্পের পরের অংশটা আগে বলে দিচ্ছি। অনেককে থাকে কি, ওই আগেকার দিনে কি এখনো আছে, যে তুমি যে মিডিয়ামে চালাচ্ছ, আগে ডিভিডি ছিল, এখন তারপর ভিসিআর ছিল, ভিসিপি ছিল, তারপরে সিডি ছিল, এরকম ডিভিডি ছিল, এসব ছিল। এখন তো সব পেন ড্রাইভ, তারপরে তোমাদের নানা রকম হার্ড ড্রাইভ, তাতে হার্ড ডিস্ক, এ সময় তোমাদের সেভ থাকে মুভি, তোমরা চালাও। কিছু কিছু অধৈর্য মানুষ থাকে, তারা কি করে, মুভিটা প্রথমটা একটু দেখলো, দেখে সে তারপরে শেষের দিকে চলে যায়, স্ক্রল করে শেষের দিকে চলে গিয়ে শেষের আধ ঘন্টা দেখলো।
দেখে নিয়ে তারপরে মুভিটা দেখা শুরু করে। কারণ তাদের ধৈর্য, যে সমস্যাটা বুঝে গেল কি, তখন সে আগে সমস্যার উত্তরটা দেখে নিল, নিয়ে তারপরে ভেতরের অংশটা দেখে। এরকম হয়ে যায়। আমার মতে সেটা হচ্ছে মানে ওই মুভিটা দেখার মজাটাকে অনেকটা কিরকিরা করা। যে স্টেপ বাই স্টেপ একটা গল্প বলছেন একজন, সেটা গল্পটা আমি শুনছি, একজন ডিরেক্টর একটা গল্প দেখাচ্ছেন বা শোনাচ্ছেন, সেটা আমি দেখছি বা শুনছি, সেটাকে একটু কিরকিরা করা হয়। কিন্তু গল্পের মজাটা চলে যায়। কিন্তু তাদের ধৈর্য এতই কম যে তারা ওইভাবে করে। যাই হোক, আমি সেরকমই একটা কাজ করছি। গল্পের মূল গল্পটাকে আগে আগে বলে দিচ্ছি, তারপরে স্টেপ বাই স্টেপ এগোবো। মূল গল্পটা এই যে কান্ট ধরেছেন ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স এর মধ্যে দুটোকে ধরেছেন উনি। আচ্ছা, প্রথমে ম্যাথমেটিক্স বলি, তারপর আরেকটা বলবো। ম্যাথমেটিক্স প্রথমে ধরেছেন জিওমেট্রিকে। জিওমেট্রি জিওমেট্রি যে সিনথেটিক আপ্রায়রাই, কারণ জিওমেট্রিকে ম্যাথমেটিক্স এর সঙ্গেই ধরছেন, একই রকম ধরছেন। আর ম্যাথমেটিক্স বলতে উনি অ্যারিথমেটিক বুঝছেন মেনলি। জিওমেট্রির জাজমেন্ট গুলো যে সিনথেটিক আপ্রায়রে, সেটা ওকে দেখাতে হবে। প্রথমত দেখাতে হবে আপ্রায়রাই, এটা মেন টাস্ক, যে এটা অভিজ্ঞতা দিয়ে আসে না। নাম্বার টু, যে এগুলো সিনথেটিক, মানে আমাদের জ্ঞান বৃদ্ধি করে। এই দুটো জিনিস দেখাতে হবে। সেটা করতে গেলে যেটা কান্টকে প্রথম করতে হবে, এবং আরেকটা জিনিস হচ্ছে, যেমন জিওমেট্রি বললাম, তেমনি ম্যাথমেটিক্স এর ক্ষেত্রেও আবার ওই দুটো জিনিস দেখাতে হবে, আপ্রায়রাই আর সিনথেটিক। এটা যে আমরা এমপিরিক্যালি পাই না, অনেকেই প্রথমেই প্রশ্ন করে। দেখো, ম্যাথমেটিক্স এর সংখ্যাগুলো তো আমরা এমপিরিক্যালি শিখি। প্রথমেই বললি লোকে প্রশ্ন করে, ম্যাথমেটিক্স এর সংখ্যাগুলো তো আমরা এমপিরিক্যালি শিখি। ওই যে পুঁথি গুনে গুনে 1 2 3 4 এরকম শিখি, পয়সা গুনে গুনে শিখি, কয়েন গুনে গুনে শিখি, আপেল গুনে গুনে, কিরকম বইয়ে আপেল দেওয়া ছবি থাকে, হাঁসের ছবি থাকে, তাহলে এমপিরিক্যালি শিখি। কান্ট এটাকে খণ্ডন করবেন, এমপিরিক্যালি আমরা শিখি না, ওটা আপ্রায়রাই হয়। কি করে আপ্রায়রাই হয় একটা ধরে বলি, পরেরটা পরে ধরে বলা যাবে। কান্ট দুটোকে আলাদা করে আলোচনা করেছে। কান্ট ওই তিনটে আলোচনা করেছেন বলেছি। একটা গেল জিওমেট্রি, সেকেন্ড ম্যাথমেটিক্স, থার্ড আরেকটা বলেছেন ডাইনামিক্স। ডাইনামিক্স বলতে এখন যেটাকে ফিজিক্স বলে, নিউটনিয়ান ডাইনামিক্স। এখন ডাইনামিক্সও বলে, কিন্তু ওটাকে জেনারেলি আমরা ফিজিক্স বলি। এই তিনটে নিয়ে কান্ট আলোচনা করেছেন, একটা একটা করে। প্রথমে জিওমেট্রি। ওই যে বললাম, গল্পের শেষটা আগে বলে দিচ্ছি, তারপরে মাঝখানেরটা বলবো। আর্গুমেন্টের স্ট্রাকচারটা এই: জিওমেট্রি কিসের ধর্মকে প্রকাশ করে? জিওমেট্রি স্পেস বা দেশের ধর্ম প্রকাশ করে। স্টেপ টু, স্টেপ ওয়ান, জিওমেট্রি স্পেসের ধর্ম প্রকাশ করে। স্টেপ টু, দেশ বা স্পেস সেটা আপ্রায়রাই। সেটা পূর্বত সিদ্ধ। দেশটা পূর্বত সিদ্ধ, অর্থাৎ দেশের জ্ঞানটা পূর্বত সিদ্ধ। দেশ পূর্বত সিদ্ধ অর্থে দেশের জ্ঞানটা পূর্বত সিদ্ধ। স্টেপ থ্রি, দেশের জ্ঞান যদি পূর্বত সিদ্ধ হয়,
যে দেশের যে ধর্মগুলো সেগুলোর জ্ঞানও পূর্বত সিদ্ধ। আবার বলছি, স্টেপ 3, দেশের জ্ঞান যদি পূর্বত সিদ্ধ হয়, দেশের ধর্মগুলোর জ্ঞানও পূর্বত সিদ্ধ। স্টেপ 4, দেয়ারফোর, সুতরাং জিওমেট্রি যা কিনা দেশের ধর্মের জ্ঞান দেয়, দেশের ধর্মগুলো কি সেগুলোকে বোঝায়, সেগুলো আমাদের তার সম্পর্কে আমাদের জ্ঞান দেয়, যে প্রপার্টিজ অফ স্পেস সেগুলো জ্ঞান দেয়, সেই জ্ঞানটাও পূর্বত সিদ্ধ হবে। এইভাবে কান্ট এটা দেখাচ্ছেন পূর্বত সিদ্ধ। কিভাবে সংশ্লেষক দেখাবেন সেটা পরে, আগে দেখাচ্ছেন পূর্বত সিদ্ধ। এবার ধরবেন টাইম, একই যুক্তি দেবেন, প্যারালাল যুক্তি দেবেন। 4 ভাবে দেখাচ্ছেন, 4টি যুক্তি দিয়ে দেখাচ্ছেন যে স্পেস আর টাইম আলাদা করে 4টে 8টা যুক্তি, এবং প্রত্যেকটা যুক্তি প্যারালাল, মানে স্পেসের যুক্তি টাইমের যুক্তি প্যারালাল, মানে একটা যুক্তি বুঝলে আরেকটা যুক্তি বোঝা হয়ে যায়, এরকম ব্যাপারটা অনেকটা। একটু পার্থক্য আছে কোথাও কোথাও। ওই একই 4টে স্টেপ, ওই দেশের জায়গায় কালকে বসিয়ে নাও, আর জিওমেট্রির জায়গায় তুমি ম্যাথমেটিক্সকে বসিয়ে নাও। ম্যাথমেটিক্স কালের ধর্ম প্রকাশ করে, কাল পূর্বত সিদ্ধ, সুতরাং কালের ধর্ম পূর্বত সিদ্ধ, সুতরাং ম্যাথমেটিক্স পূর্বত সিদ্ধ। এটা হচ্ছে মেইন আর্গুমেন্টের স্ট্রাকচার। এখন কান্ট কিভাবে দেখালেন এটা, তার সঙ্গে এটা আরেকটা বলেছিলাম যে ডাইনামিক্স, বলবিদ্যা, ডাইনামিক্স গতিবিদ্যা বা বলবিদ্যা, এইটা এইটার ক্ষেত্রে কান্ট কিন্তু বলছেন না যে তার সব জাজমেন্ট পূর্বত সিদ্ধ, সব অবধারণ পূর্বত সিদ্ধ, এমন দাবিটা তার নেই। বলছেন তার বেসিক জাজমেন্ট গুলো, তার কিছু বেসিক জাজমেন্ট আছে সেগুলো পূর্বত সিদ্ধ। সেটা আবার মেটাফিজিক্যাল এক্সপোজিশন, কান্ট দু রকমের আর্গুমেন্ট দিয়েছেন, দু রকমের ব্যাখ্যা দিয়েছেন। এক রকমের ব্যাখ্যার নাম মেটাফিজিক্যাল এক্সপোজিশন, আরেক রকম ব্যাখ্যার নাম ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন। এই দুটোর পার্থক্য কি, এই দু প্রকার ব্যাখ্যার পার্থক্য কি, সেটা ক্রমশ প্রকাশ্য বলব। সেটা মেটাফিজিক্যাল এক্সপোজিশনে কিন্তু কান্ট দেশ আর কাল সম্পর্কে বলেছেন, কিন্তু ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনে, মানে মেটাফিজিক্যাল এক্সপোজিশনের কান্ট কান্ট কি বলে, জ্যামিতি আর গণিত সম্পর্কে বলেছেন, কিন্তু ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনে গিয়ে যখন টাইম সম্পর্কে বলছেন, সেখানে তিনি দৃষ্টান্ত দিচ্ছেন ডাইনামিক্সের। এটা একটু পার্থক্য আছে এখানে। আগে মেটাফিজিক্যাল এক্সপোজিশন নিয়ে আলোচনা করা যাক। আজকে শুরু করছি এই জায়গা থেকে, ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক, ফার্স্ট সেকশন অন স্পেস। আগে স্পেস নিয়ে আলোচনা করবেন, তারপর টাইম নিয়ে আলোচনা করবেন। বাই মিনস B37, A23 রেফারেন্স, বাই মিনস অফ আউটার সেন্স। খেয়াল করে দেখো, অন্যান্য দার্শনিকরা আউটার সেন্সের কথা যখন বলেন তখন ফিজিক্যাল সেন্সের কথা বলেন, তাই না? যেন আমার ওই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই ত্বক, এই 5টা ফিজিক্যাল সেন্স। কিন্তু ব্র্যাকেটে লিখছেন এ প্রপার্টি অফ আওয়ার মাইন্ড। আউটার সেন্সটাও প্রপার্টি অফ আওয়ার মাইন্ড। আউটার সেন্সটা আবার প্রপার্টি অফ আওয়ার মাইন্ড কি করে হলো?
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো কি মনের বিষয়? এগুলো তো বাহ্য বিষয় না। এখানে বুঝতে হবে আউটার সেন্স বলতে কি বোঝাচ্ছে। ওই বললাম কান্টের গল্পটা হচ্ছে ইনসাইড আউট স্টোরি। আমি শুধু ভেতরটাই আমার কাছে আছে, বাইরেটা আমার কাছে নেই। বাইরেটা কিভাবে আমি বুঝি সেটাই বুঝতে চেষ্টা করছি। যে আউটার সেন্স দিয়ে শুরু করতে পারবো না। কিন্তু আমি যেমন দেখি আমার মনের কাছে যা আসে উপাত্ত, সেগুলোর মধ্যে আমি পার্থক্য করতে পারি। কিছু আসে চাক্ষুষ, চোখ আছে কিনা জানি না, কিন্তু চাক্ষুষ উপাত্ত আসে। কিছু আসে শ্রাবণ, কিছু আছে স্পর্শ, এরকম ভাবে আসে। কাজেই আমার উপাত্তগুলো কিন্তু ভাগ হয়ে আসে, মানে আমি উপাত্তগুলোকে চিনতে পারি। এটা চক্ষু দিয়ে চক্ষু উপাত্ত, চক্ষুর উপাত্ত, এটা কর্ণের উপাত্ত, এটা নাসিকার উপাত্ত, এটা ঘ্রাণ, এটা স্বাদ, এটা স্পর্শ, এটা বুঝতে পারি। আমার ইন্দ্রিয় আছে না নেই সেই তার প্রমাণ এখনো হয়নি। কিন্তু আমি যা উপাত্ত পাই, যেগুলোকে আমার বাহ্য বলে মনে হয়, যেগুলো আমার মন তৈরি করেনি, কল্পনার মতো নয়, সেই উপাত্তগুলোর কিন্তু আবার রকম ফের আছে। সেটা দিয়ে আমি ইন্দ্রিয় বিভাগ করি। বাই মিনস অফ আউটার সেন্স, এ প্রপার্টি অফ আওয়ার মাইন্ড, আউটার সেন্সটা আমাদের মনেরই প্রপার্টি, উই রিপ্রেজেন্ট টু আওয়ার সেলস অবজেক্ট অফ অবজেক্টস অ্যাজ আউটসাইড আস। এই যে বস্তুগুলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রিয় দিয়ে আসে, সেই এইভাবে আসে, বাচ্চেন্দ্রিয়ের দ্বারা আসে। আবার বলছি, বাচ্চেন্দ্রিয় আছে না নেই এখানে কিন্তু সে প্রশ্নটা উঠছে না। বলেছেন এটা প্রপার্টি অফ দ্য মাইন্ড, মনের ভেতরে আসে, এসে ভাগ হয়ে যায়। যেটা চাক্ষু সেটা মানুষ, এটা চাক্ষু সেটা ঘ্রাণজ, এরকম ভাগ হয়ে যায়। তাই দিয়েই আমরা বাহ্য বস্তুকে আমাদের সামনে উপস্থাপিত করি। We represent to ourselves objects as outside us, and all as in space. এবং এই যে বস্তুগুলো আমার বাইরে আছে বলে আমার কাছে উপস্থাপিত হয়, যেটা দেখি, যেটা শুনি, যেটা ঘ্রাণ নিই, সেগুলো আমার মনের ভেতর আছে এরকম আমি মনে করি না। এই জন্য বলছে উই রিপ্রেজেন্ট অবজেক্টস অ্যাজ আউটসাইড আস, যেন আমাদের বাইরে আছে এরকম ভাবে। কারণ এখনো বাইরেটা কিন্তু প্রমাণিত হয়নি। পরে গিয়ে কিভাবে বাইরে হয় সেটা পরে আমরা দেখব। এখন এতক্ষণ পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়নি, কিন্তু আমাদের কাছে এটা আসে যে বাইরে। অ্যান্ড অল অ্যাজ ইন স্পেস, যেন তারা দেশে অবস্থিত। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এইসব দিয়ে যা আসবে সেগুলো যেন দেশে অবস্থিত। In space, their form, magnitude, and relation to one another is determined or determinable. দেশের মধ্যেই দেখো এগুলোর মধ্যে সম্বন্ধ কি, তাদের আকার কি, আকৃতি কি, পারস্পরিক সম্বন্ধ কি, সব দেশের দ্বারা নির্দিষ্ট হয়। ওই দেশের শব্দ, ওইখানে ফুলের ঘ্রাণ, এবং ফুলের বর্ণের সঙ্গে ঘ্রাণটা যুক্ত হয়ে রয়েছে, এই যে সব জায়গাগুলো, এগুলো কিন্তু দেশের মধ্যেই নিয়ন্ত্রিত হয়, মানে নির্ধারিত হয়। Inner sense, by means of which the mind intuits itself or its inner states, gives to be sure no intuition to the soul itself as an object, yet it is still a determinate form under which the intuition of its inner sense is alone possible.
So that everything that belongs to the inner determination is represented in relation to time. দেখো, পাশ্চাত্য দার্শনিকরা মনকে ইনার সেন্স বলেন না। ভারতীয় দার্শনিকরা, অনেক অনেক দার্শনিক যেমন নৈয়ায়িকরা মনকে ইনার সেন্স বলেন। কান্ট কিন্তু একটা ইনার সেন্স মানছেন, কিন্তু আবার ওই রকম ফিজিক্যাল সেন্স নয়, মাইন্ড বলে একটা আলাদা কিছু আছে সেটা কিন্তু নয়, কিন্তু ইনার সেন্স বলে কিছু আছে। ইনার সেন্স by means of which the mind intuits itself. আমার একটা মনের বোধ হয়, আমার সুখ, অহম সুখী অহম দুঃখী এরকম একটা বোধ হয়, or its inner state gives, to be sure, no intuition of the soul itself. আত্মার কোনো পরিচয় এখানে হয় না। কেউ কেউ বলবেন এই অহমের বোধটাই আত্মার বোধ, বিশেষ করে ভারতীয় দার্শনিকরা। কেউ কেউ বলবেন, কোন কোন স্কুল বলছেন আত্মার বোধ হয় না এখানে কোনো, কিন্তু আমার একটা অহমের বোধ হয়। এই অহমের বোধ মানে আত্মার বোধ নয় প্রথমত, কারণ আত্মাটা, অহমের বোধটা একটা বোধ, কিন্তু অহম মানে আত্মা, আত্মাটা একটা মেটাফিজিক্যাল এন্টিটি, অহমের বোধটা একটা এপিস্টেমোলজিক্যাল এন্টিটি। এই এপিস্টেমোলজিক্যাল এন্টিটি থেকে তুমি এক ঝাপে, এক লাফে তুমি মেটাফিজিক্যাল এন্টিটি যে অহম আত্মা, এটাই তুমি যেতে পারবে না। এটা কাটেন, অনেকে যেতে চাইবেন, যেমন অদ্বৈত বেদান্তীরা যেতে চাইবেন যে ওইটা আত্মার একটা বোধ, কিন্তু এটা যেতে চাইবেন না। চার্বাকরা যেমন যেতে চাইবেন না, কান্টও যেতে চাইছেন না, তবে অবশ্যই চার্বাকদের কারণে নয়। কান্টের কারণটা ট্রান্সেন্ডেন্টাল, চার্বাকদের কারণটা মেটাফিজিক্যাল। No intuition of the soul itself as an object. দেখো, কথাটা খুব পরিষ্কার করে বলে দিলেন। সোল বলতে একটা অবজেক্টকে যে বোঝায়, সেই সোলের ইনটুইশন আমার হয় না, অহংবোধটাই হয়। নৈয়ায়িকদের ক্ষেত্রে এই বিষয়টা একটু জটিল। নৈয়ায়িকরা বলবেন হ্যাঁ একটা অহমের আমার বোধ হয়, আবার অন্য জায়গায় বলছেন সরাসরি আত্মার মানে অনুভব হয় না, অনুভূতি হয় না, মানে প্রত্যক্ষ হয় না, আত্মাকে অনুমান করতে হয় হেতুর দ্বারা, সে কথাটাও বলছেন। কান্ট এই দুটো কথার কোনোটাই মানবেন না। হ্যাঁ, একটা কথা মানবেন, আমার একটা অহমের বোধ হয় এবং সুখ দুঃখের বোধ হয়, এটা হয়। Yet it is still a determinate form under which the intuition of its inner state is alone possible, so that everything that belongs to the inner determinations is represented in relation to time, in relation of time. দেখো, ডিটারমিনেশন মানে নির্দিষ্ট আকার, কিন্তু মানুষ বিষয়গুলো নির্দিষ্ট আকারে, আমার আত্মার বোধ হয় না এটা ঠিকই, সোলের বোধ হয় না ঠিকই, কিন্তু অহমের একটা বোধ হয়, আমি আমি একটা বোধ হয়, এবং সুখ সুখ দুঃখের এটা একটা বোধ হয়, অহম সুখী অহম দুঃখী এরকম বোধ হয়, এই বোধগুলো হয়, কিন্তু এগুলো সবই হয় টাইমে, টাইমে হয়। তাহলে কি হলো, বাহ্যেন্দ্রিয়ের বোধগুলো, ইন্দ্রিয় মানে ওই আবার বললাম ওই রকম ফিজিক্যাল ইন্দ্রিয় নয়, বাহ্যেন্দ্রিয়ের বোধগুলো, সহজ কথা বলতে বাহ্য উপাত্তের যে বোধ, বাহ্য উপাত্ত যে পাই, সেগুলো সব দৈশিক ধর্ম নিয়ে আসে, এবং মানস উপাত্ত যেগুলো পাই, আমি আর মানুষ ইনার সেন্স, কান্ট ইনার সেন্স কথাটাই বলেছেন, কিন্তু আমি একটু বোঝার সহজ করবার জন্য বলছি, মানস উপাত্ত যেগুলো পাই সেগুলো সব টাইমে, কালে,
নির্দিষ্টভাবে, নির্দিষ্ট সম্বন্ধে সুসজ্জিত ভাবে আমাদের কাছে আসে। এটা আমার আগের চিন্তা ছিল। আমি আগে কান্টকে এইভাবে বুঝতাম। এখন আমি কান্টকে এইভাবে বুঝি। দেখো, আমার এই চিন্তা, বোধ, বোঝা মানে বোধ, এই বোধগুলোকে আমি টাইমে সাজিয়ে নিয়েছি। আগে কান্টকে এইভাবে বুঝতাম, এখন কান্টকে এইভাবে বুঝি। বোধগুলোকে আমি কালে সাজিয়ে নিয়েছি। তাহলে আমার ইনার সেন্স, আমার আগে প্রচন্ড দাঁতে ব্যথা হচ্ছিল, এখন ডাক্তারের ওষুধ খেয়ে আমার দাঁতে ব্যথা সেরে গেছে। আগে পরে কালে সাজিয়ে নিয়েছি। ব্যথার অনুভূতিটাকে কালে সাজিয়েছি। আমার মনটা খুব খারাপ ছিল, কিন্তু তোর সঙ্গে কথা বলে মনটা খুব ভালো হয়ে গেল। আগে পরে সাজিয়ে নিয়েছি। এখন মনটা খারাপ, এই খারাপ লাগাটা কোথায় আছে এটা বলা যাবে না। কোন দেশে আছে, সেটা মাঠের মধ্যে আছে নাকি পার্কে আছে নাকি কোনো রেস্তোরাঁয় আছে, সেটা বলে দেওয়া যাবে। কিন্তু আগে ছিল, এখন আছে, এটা বলা যাবে। তাহলে এটা টাইম। কারণ একটু এগিয়ে গিয়েই বলবেন যে টাইমটা কিন্তু একটা ইউনিভার্সাল ফর্ম অফ রিপ্রেজেন্টেশন। যে কোনো রিপ্রেজেন্টেশন আসুক, সেটা দেশে হোক বা সেটা ইন্টারনাল। এখন এখন নিশ্চয়ই আমি তোমাদের কাছে ইন্টারনাল এক্সটার্নালটা বলতে পারি, কারণ এটা ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যে কি অর্থে ইন্টারনাল, কি অর্থে এক্সটার্নাল, ইনার কি অর্থে আউটার, কি অর্থে ইনার, এটা বলে দেওয়া হয়েছে। সেটা ইনার হোক বা আউটার হোক, সবকিছুরই ফর্ম হচ্ছে টাইম। টাইমটা সবখানে লাগবে। যদি বলি টেবিলে দুটো কাপ আছে, তাহলে এটা কি বলবো, সমানাধিকরণ সম্পর্ক। কিন্তু তবুও প্রশ্ন থেকে যাবে কখন, এখন। তাহলে বাহ্য রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে, বাহ্য প্রতিভাসের ক্ষেত্রে তোমার স্পেস টাইম দুটোই লাগবে। আর আভ্যন্তর প্রতিভাসের ক্ষেত্রে স্পেস লাগবে না, শুধু টাইম লাগবে। তাহলে কি দাঁড়ালো, স্পেসটা, স্পেস হচ্ছে শুধু বাহ্য প্রতিভাসের আকার, কাল বাহ্য আভ্যন্তর যে কোনো প্রতিভাসের আকার। সুতরাং কাল সব প্রতিভাসের আকার। স্যার এই প্রসঙ্গে একটু ওই কাল 3 ডাইমেনশনাল আর টাইম 1 ডাইমেনশনাল, এটা যদি একটু এক্সপ্লেন করেন ভালো হয় এই প্রসঙ্গে। কান্টের যে স্পেস আর টাইম, সেটা সবসময়, আমি আগেও বলেছি, পরেও বলবো, এখনো বলছি, সেটা হচ্ছে কান্টের যে স্পেস অ্যান্ড টাইম, সেটা হচ্ছে নিউটনিয়ান স্পেস অ্যান্ড টাইম। নিউটন যেভাবে স্পেস অ্যান্ড টাইমকে বুঝেছেন, স্পেস আর টাইম এমটি জিনিস যার ভেতর অবজেক্ট থাকে। স্পেস অ্যান্ড টাইম ফর্ম, তার কোনো কন্টেন্ট নেই, তার মধ্যে অবজেক্ট গুলো সাজানো থাকে। অনেকটা একটা এরকম বিষয়, একটা যদি ধরো একটা খালি পাত্র, কোনো একটা পাত্র, কন্টেনার, সেটা খালিও থাকতে পারে, ভাবতে পারি সেটা খালি, কিন্তু তার ভেতর অবজেক্টও রেখে দিতে পারি, কতগুলো বল তার ভেতর রেখে দিলাম। কিংবা ওই লক্ষ্মীর ভান্ডার, না না, দিদির লক্ষ্মীর ভান্ডারের কথা বলছি না, এমনি অরিজিনাল যাকে পুরোনো দিন থেকে লক্ষ্মীর ভান্ডার বলা হয়, একটা মাটির ঘর, তাতে বাড়ির মেয়েরা পয়সা ফেলে, খুচরো পয়সা। কিছু টাকা জমলে, পয়সাগুলো জমে জমে কিছুটা হলে ওটা ভাঙে, ভেঙে ওটাকে থেকে একটা পছন্দের কোনো একটা গয়না কিনলো, কিছু কিনলো, এটা মানে নকল গয়না। খুচরো পয়সায় তো আর আসল গয়না হয় না, সোনার গয়না হয় না, নকল গয়না কিনলো, কিছু কিনলো, এরকম একটা তখন কেটে থাকে। তো ওই রকম একটা পাত্র ভেবে নেওয়া যায় দেশ আর কালকে, যার ভেতর এমনিতে নিজস্ব কিছু নেই, নিজে ফাঁকা, ফাঁকা কলসি,
সেটা তুমি জল দিয়েও ভরতে পারো, সেটা তুমি পয়সা দিয়েও ভরতে পারো, সেটা তুমি যা খুশি দিয়ে ভরতে পারো। এখন দেখো এই এই কলসিটা 3 ডাইমেনশনাল নিশ্চয়ই, কারণ কলসিটার একটা বা একটা বাক্স ধরলে আরো বুঝতে সুবিধা হয়। ওরকম যদি কেউ বাক্স নেয়, কলসি তো গোল জিনিস, বাক্স নিলে সুবিধা হয়। যে তুমি যদি বাক্স নাও তাহলে বাক্সে একটা ওই দৈর্ঘ্য প্রস্থ আছে, আবার একটা গভীরতা আছে। শুধু দৈর্ঘ্য প্রস্থ থাকলে তার ভিতর জিনিসপত্র ভরতে পারবে না, গভীরতা থাকলে তবেই তার ভিতর জিনিসপত্র ভরতে পারবে। কারণ একটা কোনো বোর্ডের ওপর তো তুমি জিনিসপত্র ভরতে পারো না, জিনিসপত্র ছবি আঁকতে পারো, কিন্তু একটা বাক্সের ভেতর তুমি জিনিসপত্র ভরতে পারো। তাহলে এটা হচ্ছে স্পেসের কনসেপ্ট। কিন্তু টাইম, স্পেস আর টাইমকে কিন্তু কান্ট এক করেননি। যেমন আইনস্টাইনের ক্ষেত্রে স্পেস আর টাইম এক, স্পেস টাইম একটা কন্টিনিউয়াম, দুটো আলাদা জিনিস নয়। কিন্তু নিউটনের চিন্তায় স্পেস টাইম কিন্তু আলাদা, দুটো আলাদা ডাইমেনশন, দুটোকে এক করা হয়নি এতক্ষণ। এবং এই যে রিলেটিভিটি অফ স্পেস এন্ড টাইম, সেটা তখনও আসেনি, যে স্পেসের ওপর টাইম ডিপেন্ড করে, টাইমের ওপর স্পেস ডিপেন্ড করে, এটা নিউটন মনে করছেন না, দুটোই অ্যাবসলিউট। কান্ট অবশ্য স্পেস এন্ড টাইম সম্পর্কে নিউটন থেকে অনেকটা সরে আসবে, সেটা পরে আসবে, কোথায় সরে আসবে। কিন্তু এখন এইখান থেকে শুরু, এইটুকুই থাক, যে স্পেস আর টাইম এই দুটো ফর্ম কার, ফর্মস অফ সেন্সিবিলিটি। সেন্সিবিলিটির দুটো ফর্ম, এই ফর্ম দুটো এক্সটেন্ট একটু আলাদা। কারণ স্পেস শুধুমাত্র এক্সটার্নাল অবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য, এবং টাইম এক্সটার্নাল ইন্টারনাল দুরকম অবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, এবার এগোই। আর কারোর কোনো প্রশ্ন আছে এখানে? কথা না বোঝা গেলে, এই কথাটা না বুঝতে পারলে পরেরটা আর বুঝতে পারবে না। Time can no more be intuited externally than space can be intuited as something in us. Now, what are space and time? এখানে উত্তর দিচ্ছেন। Are they actual entities? এটা B38 থেকে আমি পড়ছি। Are they actual entities? Are they only determinations of relations in things? Yet one that would pertain to them even if they were not intuited? Or are they relations that only attach to the form of intuition alone, and thus to the subjective constitution of our mind, without which these predicates could not be ascribed to anything at all? In order to instruct ourselves about this, we will consider space first. এইখানে প্রশ্নটা তুলে দিলেন। দেখো, স্পেস টাইম সম্পর্কে নিউটন, লাইবনিজ এর মধ্যে মতবিরোধ ছিল। এটা কান্ট আরো স্পষ্ট করে বলবেন, এখানে প্রথম কথাটা তুললেন, কিন্তু পরে আরো স্পষ্ট করে কনক্লুশনসে গিয়ে এই কথাটা আরো স্পষ্ট হবে। জায়গাটা আমি কোথা থেকে পড়লাম? B38, এখান থেকে পড়লাম যে নিউটন তো বলছেন বস্তুর সঙ্গে স্পেস অ্যান্ড টাইম থাকে, অর্থাৎ বস্তুগুলো স্পেস অ্যান্ড টাইমে থাকে, বস্তুগুলোকে যদি হটিয়ে নেওয়া যায় স্পেস অ্যান্ড টাইম ওখানেই থেকে যাবে। আমরা জানি না জানি তার উপর ডিপেন্ড করে না। আর
লাইবনিজ বলছেন বস্তুর মধ্যে সম্বন্ধগুলো হচ্ছে স্পেস এন্ড টাইম। আসবো, লাইবনিজের মতটা বুঝতে একটু ডিফিকাল্ট, একটু ব্যাখ্যা করে বলতে হবে, কিন্তু পরে আসবো। যেখানে কান্ট নিজে ব্যাখ্যা করেছেন সেই কান্টের ব্যাখ্যার সঙ্গে আমরা চলবো। কান্ট বলছেন যে স্পেস আর টাইম আমাদের থেকে ইন্ডিপেন্ডেন্টলি নেই। তাহলে নিউটন থেকে একদম সরে এলেন। আমরা জানলে তবেই বস্তু স্পেস এন্ড টাইমে থাকে, অর্থাৎ আমাদের রেপ্রেজেন্টেশনের মধ্যেই স্পেস এন্ড টাইম আছে। What are what are space and time? Are they actual entities? নিউটনের প্রশ্ন, সেটা কি অ্যাকচুয়াল? Are they only determinations or relations of things? লাইবনিজের মত, বস্তুর পারস্পরিক সম্পর্ক, মনাদগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক। Yet one that would pertain to them even if they were not intuited. আমরা না জানলেও তাদের মধ্যে সম্বন্ধটা থাকবে। যদি লাইবনিজের মত এখানে একটু আলাদা, কিন্তু মেন টার্গেট লাইবনিজ। Or are they relations that only attach to the form of intuition alone? স্পেস এন্ড টাইম হচ্ছে ইনটুইশন, যেটা ফর্ম অফ ইনটুইশনের সঙ্গে যুক্ত থাকে। স্পেস এন্ড টাইম তো নিজেই ফর্ম অফ ইনটুইশন, ফর্ম অফ ইনটুইশনের সঙ্গে যুক্ত থাকে, মানে ফর্মস অফ ইনটুইশন। তাহলে ফর্ম অফ ইনটুইশনের সঙ্গে যুক্ত থাকে কথাটার মানে বলছি, এ তো আত্মবিরোধী কথা বলে মনে হচ্ছে। স্যার এই ভিউটা কি বাকলের ভিউ থেকে আলাদা হয়ে যাবে? বার্কলির থেকে একদম আলাদা। হুম বার্কলি হুম হুম। and thus to the subjective constitution of our mind. আমাদের মনেরই সাবজেক্টিভ কনস্টিটিউশন, স্পেস এন্ড টাইম আমার মনের সাবজেক্টিভ কনস্টিটিউশন। আমার মন স্পেস এন্ড টাইমের, মানে আমার মনের মধ্যেই স্পেস এন্ড টাইম তৈরি হয়ে রয়েছে, without which these predicates could not be ascribed to anything at all. না হলে এই দৈশিক এবং আমার মনের ভেতর না থাকলে এই দৈশিক এবং কালিক ধর্মগুলো আমরা কোথাও 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 বিশেষণ রূপে, কিছুর বিশেষণ রূপে, এটা আগে আছে এটা পরে আছে, এইরকম বিশেষণ রূপে পূর্বাপর এই যে সম্পর্ক, এগুলো আমরা করতে পারতাম না। প্রশ্ন চিহ্ন দিয়ে বলছেন যে এটা, এগুলো অল্টারনেটিভ, কোনটা ঠিক। বলছে চলো স্পেস নিয়ে আলোচনা করি। এখন দেখো, স্পেস নিয়ে আলোচনা প্রসঙ্গে আমি বলছি যে এখানে একটা পয়েন্ট আমি তোমাদের একটু হাইলাইট করছি, যেটা তোমাদের পড়ার সময়, ওই যে টেক্সটটা পড়ার সময় হাইলাইট করছিলাম, হাইলাইট করছি যে কান্ট বলছেন যে এইগুলো মানে স্পেস আর টাইম, হ্যাঁ তারা, মানে শব্দটা এক্সাক্ট শব্দটা ছিল এম্পিরিক্যালি রিয়েল, ট্রান্সেন্ডেন্টালি আইডিয়াল। না, এটা এখন আসেনি সেটা। আচ্ছা আচ্ছা। আর দ্য রিলেশনস that only attach to the form of intuition alone. They uh, they are relations that only attach to the form of intuition alone. তারপরে কি বলছেন, and thus to the subjective constitution of our mind, without which these predicates could not be
ascribed to anything at all. আচ্ছা, এগুলো ফর্ম অফ ইনটিউশনের সঙ্গে কি করে যুক্ত হবে? আমি তোমার সাথে বন্ধুত্ব করেছি, কথাটার মানে হয়, কিন্তু মানে লিটারাল সেন্সে, কবিতা টবিতা নয়, লিটারাল সেন্সে আমি আমার সাথে বন্ধুত্ব করেছি, এভাবে তো হয় না। যেটা ফর্ম অফ ইনটিউশন, সেটা ফর্ম অফ ইনটিউশনের সঙ্গে যুক্ত হয়, এই কথাটার তো কোনো মানে হয় না। মানেটা কি? দেখো, আমরা এটা ধরে শুরু করছি স্পেস আর টাইম ফর্ম অফ ইনটিউশন, সেটা কান্ট বলেছেন, সেটা প্রমাণ করবেন। ফর্মস অফ ইনটিউশন, সেটা কান্ট বলেছেন, প্রমাণ করবেন। এরপরে আজকে ধরবো না হয়তো, কারণ আজকে অতটা সময় নেই, কিন্তু পরের দিন ধরবো বিষয়টা, কেন ফর্মস অফ ইনটিউশন। এখন এই ইনটুইশন কথাটা দুটো অর্থ হয়। এক সময় বলছেন স্পেস এন্ড টাইম আর ফর্মস অফ ইনটুইশন, আবার বলছেন স্পেস এন্ড টাইম আর ইনটুইশন। এর আবার মানে কি? যেটা ফর্মস অফ ইনটুইশন সেটাই আবার ইনটুইশন? যেটা আমার আকার সেটাই আমি? যেটা আমার পোশাক সেটাই আমি? সে তো হয় না। রাম আর রামের ছাতা তো আলাদা। তাহলে ফর্ম অফ ইনটুইশন এন্ড ইনটুইশন দুটো তো আলাদা হওয়ার কথা। দেখো, কান্ট ইনটুইশন কথাটাকে দুটো অর্থে ব্যবহার করেছেন। একটা হচ্ছে ইনটুইশন মানে হচ্ছে দ্য প্রসেস অফ ইনটুইশন, আরেকটা ইনটুইশন কথার মানে হচ্ছে দ্য প্রোডাক্ট অফ ইনটুইশন। প্রসেস এন্ড প্রোডাক্ট, এরকম এর প্যারালাল তোমরা পাবে ভারতীয় দর্শনে। ধরো প্রত্যক্ষ শব্দটা, প্রত্যক্ষ হচ্ছে একটা প্রক্রিয়া, যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ, এই প্রক্রিয়াটাই প্রত্যক্ষ। মানে প্রত্যক্ষকে যখন প্রমাণ বলে বলা হচ্ছে, তখন মানে প্রমাণ সে ভাব পাচ্ছে নয়। তো সে প্রমাণ বলে যখন বলা হচ্ছে প্রত্যক্ষকে, তখন সেটা হচ্ছে জ্ঞান লাভের একটা প্রক্রিয়া। যেমন আমরা বলি চাক্ষুষ প্রত্যক্ষ, প্রক্রিয়াটা চাক্ষুষ প্রত্যক্ষ, আহ, তারপর ঘ্রাণজ প্রত্যক্ষ, এরকম আমরা বলি। তাহলে এটা একটা প্রক্রিয়া। আবার দেখো, সেই প্রক্রিয়ার দ্বারা যেটা উৎপন্ন হয়, যে জ্ঞানটা, সেই জ্ঞানটাকেও প্রত্যক্ষ বলি, তাহলে এটা প্রোডাক্ট। অয়ং ঘট, এই যে জ্ঞানটা হচ্ছে, এই জ্ঞানটাকেও প্রত্যক্ষ বলা হয়। আরো একটাকে প্রত্যক্ষ বলা হয়, ঘরটাকেও প্রত্যক্ষ বলা হয়, কিন্তু সেটা ছেড়ে দাও, এই অংশটুকু ছেড়ে দাও। কান্ট তো বাইরেরটা বলবেন না এখনো পর্যন্ত, এই দুটো অংশ বলবেন। তাহলে প্রক্রিয়াটাকেও প্রত্যক্ষ বলা হয়, আবার সেই প্রক্রিয়ার দ্বারা উৎপন্ন যে বস্তু বা বিষয়, সেটাকেও প্রত্যক্ষ বলা হয়, জ্ঞানটাকেও প্রত্যক্ষ বলা হয়। ঠিক তেমনি কান্টের কাছে ইনটিউশনটা দুটো অর্থ। একটা হচ্ছে দ্য অ্যাক্ট অফ ইনটুইটিং, বা সজ্ঞা লাভের প্রক্রিয়া, সেটাকে ইনটিউশন বলা হয়, প্রত্যক্ষের মতো, প্রত্যক্ষের সমতুল। আরেকটা হচ্ছে সেই প্রক্রিয়ার মাধ্যমে যেটা আমি লাভ করি, যে রিপ্রেজেন্টেশনটা লাভ করি, সেটাকেও বলা হয় ইনটুইশন। তাহলে যখন বলা হচ্ছে স্পেস অ্যান্ড টাইম আর ফর্মস অফ ইনটুইশন, তখন কি বলা হচ্ছে? এখানে ইনটুইশনের মানেটা কি?
এখানে ইনটুইশন কথাটার মানে হচ্ছে প্রত্যক্ষ লাভের প্রক্রিয়ার আকার। এখানে ইনটুইশন মানে হচ্ছে প্রত্যক্ষ লাভের প্রক্রিয়া বা সজ্ঞা লাভের প্রক্রিয়া, তার আকারটাকে বলা হচ্ছে। আবার বলা হচ্ছে স্পেস এন্ড টাইম আর ইনটুইশন। সেখানে ইনটুইশন মানে কি? স্পেস এন্ড টাইম হচ্ছে প্রত্যক্ষ, অর্থাৎ ওই সজ্ঞা। স্পেস এন্ড টাইম হচ্ছে সজ্ঞা, অর্থাৎ সজ্ঞা লাভের প্রক্রিয়াজাত প্রতিভাস। সজ্ঞা লাভের প্রক্রিয়ার দ্বারা যাকে গ্রহণ করা হয় তাকে, সেটা হচ্ছে স্পেস এন্ড টাইম। যে কোনো সজ্ঞা নয়, বিশুদ্ধ সজ্ঞা লাভের প্রক্রিয়া দ্বারা যাকে গ্রহণ করা হয়, যে বিশুদ্ধ বিষয়কে গ্রহণ করা হয়, সেটা হচ্ছে প্রত্যক্ষ। তাহলে কান্ট দু রকমের সজ্ঞার মধ্যে পার্থক্য করছেন। একটা হচ্ছে বিশুদ্ধ সজ্ঞা, আর একটা হচ্ছে অভিজ্ঞতা লব্ধ সজ্ঞা। ওই যেগুলো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ইত্যাদি দিয়ে আসে, সেগুলো হচ্ছে ওই, আবার বলছি সাবধান করে, আমি এতবার করে একটা কথা বলছি যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা মানে তার উপাত্ত, বাস্তব চক্ষু কর্ণ নয়। সেই তার দ্বারা যে সজ্ঞা আসে সেগুলো অভিজ্ঞতা লব্ধ সজ্ঞা। আর বিশুদ্ধ সজ্ঞা যেটা অভিজ্ঞতার, যেখানে অভিজ্ঞতার কোনো উপাদান থাকে না। কোথায় উপাদান থাকে না অভিজ্ঞতার? যে সজ্ঞাটা মনের ভেতরের বিষয় সম্পর্কেই জানে, সেখানে অভিজ্ঞতা লাগবে না, মনের ভিতরেই যায়। কিন্তু মনের ভেতরে এমন অনেক সজ্ঞা হয় যেগুলো মানে এমন অনেক সজ্ঞা হয় যেগুলো অভিজ্ঞতার মতোই, যেগুলো কন্টিনজেন্ট, নেসেসারি নয়। যেমন সুখ দুঃখ আমার এখন আছে, তখন নেই। কিন্তু যে সজ্ঞাগুলো সার্বিক, সেগুলো পূর্বত সিদ্ধ, সেগুলো পিওর। কান্ট কিন্তু আপ্রায়োরাই পিওর, স্ট্রিক্টলি ইউনিভার্সাল, নেসেসারি, এগুলোকে এক অর্থে বুঝেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ না, সব ক্ষেত্রেই এগুলোকে, একটু সাহস করে বলা যায় সব ক্ষেত্রেই এগুলোকে এক অর্থে বুঝেছেন। মনের ভেতরে অনেক সজ্ঞা হয় যেগুলো মনের ভেতর থেকেই হয়, বাইরের বাহ্য ইন্দ্রিয়ের উপাদান লাগে না, যেমন সুখ দুঃখাদি। তো সেগুলো কিন্তু বিশুদ্ধ নয়, কখন আছে কখন নেই, থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু দেশকাল এ থাকতেই হবে, বাহ্য অভিজ্ঞতার ক্ষেত্রে দেশ থাকতেই হবে, আর সব অভিজ্ঞতা, যে কোনো অভিজ্ঞতার ক্ষেত্রেই কালকে থাকতেই হবে। এই জন্য এগুলো বিশুদ্ধ এবং এগুলো মনের আকার। আবার ওই গল্পের শেষটা আগে বলে দিচ্ছি, যে দেখো যে কান্টের যুক্তিটা তো ট্রান্সেন্ডেন্টাল, সবসময় ট্রান্সেন্ডেন্টাল, তার মেথোডোলজিটাই ট্রান্সেন্ডেন্টাল মেথোডোলজি। উনি বলেছেন নিড ফর এ ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি। উল্টো করে দেখবেন, এরকম না হলে ওটা হতে পারতো না। এটা হচ্ছে মেইন আর্গুমেন্টের স্ট্রাকচার। দেখো হিউম আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, যেটা অভিজ্ঞতায় আসে সেটাই সার্বিকতাও নেই, আবশ্যিকতাও নেই। কান্ট ধরে সেটাকে একদম মেনে নিয়েছে, যেটা অভিজ্ঞতা দিয়ে আসে সেটা আবশ্যিকতাও নেই, সার্বিকতাও নেই।
দেশকাল যদি অভিজ্ঞতা দিয়ে আসতো, ওই এটা না হলে ওটা হতো না। দেশকাল যদি অভিজ্ঞতা দিয়ে আসতো, তাহলে দেশকাল সার্বিকও হতে পারতো না, দেশকালের অভিজ্ঞতাটা সার্বিকও হতে পারতো না, আবশ্যিকও হতে পারতো না। দেশকালের অভিজ্ঞতাটা সার্বিকও হতে পারতো না, আবশ্যিকও হতে পারতো না, যদি না দেশকাল অভিজ্ঞতা পূর্ব হতো। দেশকালের অভিজ্ঞতা সার্বিক এবং আবশ্যিক, সুতরাং দেশকাল পূর্বত সিদ্ধ, অভিজ্ঞতা পূর্ব। এটা হচ্ছে মেন গল্পের শেষ গল্পের নির্যাসটা তোমাদের আমি বলছি এইভাবে। তাহলে কান্টের আর্গুমেন্টটা কিন্তু উল্টো দিক দিয়ে যাচ্ছে। বলছেন দেখো, হিউমের মত মেনে নিয়েই বলছেন আমাদের যেগুলো অভিজ্ঞতা গ্রাহ্য জিনিস, তার মধ্যে কিছু সার্বিকতা নেই, কিছু নিশ্চয়তা নেই, মানে আবশ্যিকতা নেই। এই প্রেমিসটা যদি মেনে নেওয়া যায়, তাহলে দেশকাল এম্পিরিক্যাল হতে পারে না। যদিও দেশকাল এক্সপিরিয়েন্সের সঙ্গেই যুক্ত থাকে, এই জায়গাটায় টুইস্ট গল্পে। দেশকাল পূর্বত সিদ্ধ মানে অন্য জাগতিক বিষয়, অন্য রকমের একটা বিষয়, এরকম গল্পটা নয়। দেশকাল এই জগতেরই বিষয়, আমার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত বিষয়। তাহলে দেখতে পাচ্ছি অভিজ্ঞতার মধ্যে এমন কিছু উপাদান আছে, যে উপাদানটা অভিজ্ঞতার মধ্যে থেকে আসে না। আবার বলছি, অভিজ্ঞতার মধ্যে এমন কিছু উপাদান আছে, যে উপাদানটা অভিজ্ঞতার থেকে আসে না। দ্বিতীয় কথা, এই উপাদানটা আবশ্যিক এবং সার্বিক। যেহেতু এটা আবশ্যিক এবং কঠোরভাবে সার্বিক, সেহেতু এই উপাদান পূর্বত সিদ্ধ। দেশকাল হলো এমন দুটো উপাদান যা আবশ্যিক এবং সার্বিকভাবে অভিজ্ঞতার সঙ্গে যুক্ত থাকে। আর কোনো উপাদান এরকম নেই জগতে যা অভিজ্ঞতার সঙ্গে আবশ্যিক এবং সার্বিকভাবে যুক্ত থাকে। একটা শুধু বাহ্য অভিজ্ঞতার সঙ্গে, আর একটা যে কোনো অভিজ্ঞতার সঙ্গে। আর কোনো কিছু পাবে না অভিজ্ঞতায় যেটা অভিজ্ঞতার সঙ্গে আবশ্যিক এবং সার্বিকভাবে যুক্ত থাকে। কান্ট আরো প্রমাণ করবেন। কান্টের এখানে কয়েকটা পয়েন্ট প্রমাণ করার দরকার আছে, আরো কয়েকটা পয়েন্ট। এক, দেশকাল দেশকাল সিঙ্গুলার, এক সিঙ্গুলার, এটা প্রমাণ করার দরকার আছে। অর্থাৎ দেশকাল ইন্টুইশন। আমরা বলছিলাম যে যা সিঙ্গুলার তাকে জানার উপায় হচ্ছে ইন্টুইশন, সেটা আসে ইন্টুইশনে, জানা না সেটা আসে ইন্টুইশন। এবং যা জেনারেল সেটা আসে থটে। তাহলে কান্টকে দেখাতে হবে দেশ কাল হচ্ছে সিঙ্গুলার। দেখানোর একটা বিশেষ দায় আছে, সেটা আমরা পরের দিন বলবো, আজকে সময় নেই। দেশকাল হচ্ছে সিঙ্গুলার এবং জেনারেল নয়। পজিটিভ সাইডটা হচ্ছে দেশকাল সিঙ্গুলার, নেগেটিভ সাইডটা হচ্ছে দেশকাল জেনারেল নয়। এটা যেহেতু সিঙ্গুলার, সেহেতু এটা ইন্টুইশন। কারণ সিঙ্গুলারকে পাওয়ার একটাই রাস্তা, ইন্টুইশন। এবং এটা যেহেতু ইন্টুইশন, এটা থট নয়। পরের পয়েন্ট, কারণ বলতে চাইছেন যে দেশকাল আপ্রাড়াই।
একটু আগেই বললাম পূর্বত সিদ্ধ, এটা প্রমাণ করতে হবে কার্ডকে। এবং দেশকাল, তারপরে পয়েন্ট, দেশকাল যেহেতু আপ্রায়রাই, দেশকাল এম্পিরিক্যাল নয়। ঘুরিয়ে বললে দেশকাল এম্পিরিক্যাল, তাই দেশকাল আপ্রায়, দেশকাল এম্পিরিক্যাল নয় তাই দেশকাল আপ্রায়রাই। এটা ঘুরিয়ে বলা যায়। এই পয়েন্ট কটা কান্ট প্রুভ করবেন। তিনি স্পেস সম্পর্কে 4টে আর্গুমেন্ট দিয়েছেন। আর্গুমেন্ট গুলো তোমাদের হয়তো জানা, তবু আমি কতগুলো পয়েন্ট হাইলাইট করব। এবং টাইম সম্পর্কে দিয়েছে, আমি হাইলাইট করব। মানে যেটা মেটাফিজিক্যাল এক্সপোজিশন সেখানের কথা বলছি, সেটা পরের দিন ধরবো, আজকে তো ধরার আর সময় নেই। কাজেই কান্ট এই 4টে পয়েন্ট স্টেপ বাই স্টেপ প্রমাণ করবেন স্পেস আর টাইম সম্পর্কে। বলো, তোমরা বলো। স্যার, বলো। এই সিঙ্গুলারের অর্থ কি এক, মানে দেশকাল এক, সংখ্যার দিক দিয়ে বলা হচ্ছে? না, সিঙ্গুলার জেনারেল আমরা বলেছিলাম আগে। দেখো, সিঙ্গুলার মানে হচ্ছে তুমি একটা বাঘ দেখছো আর তুমি বাঘের কথা ভাবছো, দুটোর মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ তুমি বাঘ দেখছো যখন তুমি পার্টিকুলারকেই দেখছো, হ্যাঁ তুমি জেনারেল বাঘকে দেখতে পারো না। হ্যাঁ কিন্তু তুমি যখন ভাবছো বাঘের কথা, তুমি কিন্তু কোনো পার্টিকুলার বাঘের কথা ভাবছো না, তুমি জেনারেল বাঘের কথা ভাবছো। হ্যাঁ যে সুন্দরবনে বাঘ আছে, তুমি কি কোনো পার্টিকুলার বাঘের কথা ভাবছো? না, কিন্তু দেখছো তখন পার্টিকুলার বাঘের কথা ভাবছো। তুমি জানো যে বাঘের গায়ে যে দাগগুলো থাকে, কোনো বাঘের সঙ্গে কোনো বাঘের দাগ মিল হয় না। হ্যাঁ এবং ফিঙ্গারপ্রিন্টের মতো। তাহলে তুমি যখন দেখবে একটা ফিঙ্গারপ্রিন্ট আলা বাঘই দেখবে, এটা পার্টিকুলার, এটা সিঙ্গুলার। হ্যাঁ, পার্টিকুলারিটি এখানে যখন অভিজ্ঞতা হচ্ছে তখন আমি পার্টিকুলারিটিটাই দেখছি। একদম। কিন্তু তুমি যখন ভাবো তখন তুমি জেনারেল ভাবো, হ্যাঁ পার্টিকুলার। তখন আচ্ছা বুঝেছি। তুমি যখন রিমেম্বার করো তখন তুমি জেনারেল নয় পার্টিকুলার রিমেম্বার করো। হ্যাঁ স্যার। তুমি যে বাঘটা দেখেছো সেটা রিমেম্বার করতে পারো, মনে করতে পারো। কিন্তু যখন বাঘের কথা চিন্তা করো, সুন্দরবনে বাঘ আছে, তখন তুমি কিন্তু জেনারেল ভাবো। তাহলে স্পেস আর টাইম এটাকে পার্টিকুলার বলে কান্ট দেখাতে চাইবেন আচ্ছা, এই সেন্সে। ও বুঝেছি স্যার এবার। হুম। থ্যাংক ইউ। আর কেউ কিছু বলতে চাইলে বলো। কারোর কোনো প্রশ্ন নেই? বাহ, তাহলে তো আমি খুব ভালো বক্তা, যে আমার বক্তব্য একবারেই সবাই বুঝে গেছে। আমি নিজেরই একটু পিঠ চাপড়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং। পরের দিন আবার হবে। আমি এটাকে রেকর্ডিংটা করছি। থ্যাংক ইউ স্যার।